বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ কৃষক আন্দোলনের ওপরে কয়েকটি কথা বলবো। স্বাধীনতার পর সম্ভবত এই প্রথম দেশের কৃষকরা রাস্তায় নেমেছে। একটানা আজ নিয়ে 16 দিন পড়ল কৃষক আন্দোলন। এই যে কৃষক আন্দোলনের গতি প্রকৃতি, তার আন্দোলনের বেশ সমগ্র দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। কৃষকদের প্রতি মানুষের সহানুভূতি বাড়ছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কারণটা হচ্ছে যে আমাদের দেশের যে উৎপাদিত ফসল, সেই ফসলের ন্যায্য মূল্য কৃষকরা কোনোদিন পায় না। কৃষকরা বরাবরই বঞ্চিত হয়েছে, অবহেলিত হয়েছে। যদিও মজার ব্যাপার হলো আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ। এখানে মূলত কৃষকের উপরই এদেশের নাগরিকদের একটা বিরাট অংশ নির্ভর করে। আমাদের রাজ্যে পশ্চিম বাংলায় যদি আমরা লক্ষ্য করি, যেখানে সর্বসাকুল্যে সরকারি এবং বেসরকারি চাকরিজীবী মিলে 20 লক্ষ হতে পারে, তার বেশি নয়। 10 কোটি জনসংখ্যার রাজ্যে 20 লক্ষ মানুষ যদি চাকরির উপর নির্ভরশীল হয়, ব্যবসার উপরে যদি আরো কয়েক লক্ষ মানুষ নির্ভর হয়, সব মিলিয়ে যদি 25 লক্ষ মানুষও নির্ভর হয়, তাহলেও সেটা কিন্তু আমাদের হিসাবের মধ্যে থাকে না। তার মানে বৃহৎ অংশের মানুষ যারা কৃষিতে উৎপাদিত ফসল বিক্রি করেই যাদের সংসার চলে, এরকম সংখ্যাটা সবচেয়ে বেশি। এটা সমগ্র দেশের চিত্র। তাই আমাদের দেশের যারা শাসক দল, তাদের প্রথম থেকেই উচিত ছিল কৃষকের উপরে, কৃষি কার্যের উপরে বা ফসলের উপরে একটা নির্দিষ্ট দাম চাপিয়ে দেওয়া, নির্দিষ্ট লক্ষ্য চাপিয়ে দেওয়া। সেটা করা হয়নি। স্বাধীনতার আগে যখন ভারত স্বাধীন হলে কি করা যেতে পারে, কেমন ভাবে ভারতের অর্থনীতিকে উন্নত করা যেতে পারে, এই নিয়ে যখন চিন্তা ভাবনা করা হতো, তখন আমরা দেখেছি মহাত্মা গান্ধী চিন্তা করেছেন কৃষকদের কথা। ইভেন আমরা যদি দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষও তিনিও কৃষকদের কথা চিন্তা করেছেন এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরির কথাও তিনি ভেবেছিলেন। মহাত্মা গান্ধীর যে শিক্ষার পরিকল্পনা, সেই শিক্ষা পরিকল্পনার দিকে দেখলে দেখা যাবে সেখানে কৃষিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তার মনে হয়েছিল যে আমাদের দেশটা হচ্ছে কৃষি প্রধান দেশ, অর্থাৎ কৃষককে ন্যায্য মূল্য দিতে হবে। যদি কৃষি প্রধান দেশে কৃষকের উন্নতি না করতে পারি, তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এই সহজ সত্যটা মহাত্মা গান্ধী বুঝলেও পরবর্তীকালে আমরা দেখেছি কোনো শাসক গোষ্ঠী, কোনো শাসক দলই, কংগ্রেস তো দীর্ঘদিন রাজত্ব করেছে, তো তারা কোনোদিনই কৃষকদের স্বার্থে খুব বড় কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বলে আমরা দেখিনি। বরং যারা পুঁজিপতি, শিল্পপতি, টাটা, বিড়লা, গোয়েঙ্কা, ডালমিয়া, সিন্ধিয়াদের পর্যন্ত সমস্ত রাষ্ট্র ব্যবস্থা তাদের স্বার্থে কাজ করেছে। তাদেরকে বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বা কমে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শিল্পপতিদের জমি কম পয়সায় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখেছি সিঙ্গুর আন্দোলন, সেখানে টাটাদের কত কম পয়সায় কত ভালো জমি দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে আন্দোলন হয়েছিলেন। সেই আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন আমাদের আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলনের ফলেই এই রাজ্য থেকে বামফ্রন্ট সরকারের বিদায় হয়, এগুলো আমরা জানি। তো এসব জেনেও কৃষকদের প্রতি বঞ্চনা, অবহেলা চলছে। 72 বছর ধরে কৃষকদের সঙ্গে আমরা কথা রাখতে পারিনি। সবচেয়ে বড় বিষয় হলো এই কৃষকদের সঙ্গে প্রতারণাটা সবচেয়ে বেশি করা হয়েছে বিগত মোদী সরকারের আমলে। অর্থাৎ 2014 থেকে মোদী সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখতে পাচ্ছি যে কৃষকদের প্রতি একটা বঞ্চনার মানসিকতা নিয়ে কাজ করা হচ্ছে।
দুটি কি তিনটি বা চারটি বা ছটি বা 10টি শিল্পপতির স্বার্থে এদেশকে বড় করে দেখানো হচ্ছে, তাদের স্বার্থে বড় করে প্রচার করা হচ্ছে। তাদের হাতে মিডিয়া রয়েছে, সেই মিডিয়াগুলো প্রচার করছে মোদির পক্ষে। অর্থাৎ মোদিজি কি করছেন, নীরবে কৃষকদের প্রতি বঞ্চনা করে চলেছে এবং সারা দেশ জুড়ে কৃষকের আত্মহত্যা চলছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই, কেউ এ কথার সঙ্গে দ্বিমত করতে পারবে না যে 2014 পর থেকে 2020 এই 6 বছরে কৃষকদের অবস্থা আরো শোচনীয় হয়েছে। মোদিজি কথা দিয়েছিলেন কৃষকের জিডিপি দ্বিগুণ করে দেওয়া হবে, কৃষকের আয় বৃদ্ধি করা হবে, দ্বিগুণ বৃদ্ধি করা হবে। কিন্তু সেই দ্বিগুণ বৃদ্ধির পরিণতি কি হতে পারে তা আজকে স্পষ্ট হচ্ছে। আজকে সমগ্র দিল্লির সীমান্তে বসে আছে লক্ষ লক্ষ কৃষক, অবস্থানে বসেছে। কেন বসবে? কেন কৃষককে অবস্থানে বসতে হবে? এর চেয়ে লজ্জাজনক ঘটনা আর হতে পারে না পৃথিবীর বুকে। ভারতের গণতান্ত্রিক দেশে, একটা রাষ্ট্রে, সে দেশের কৃষক সমাজ যখন রাস্তায় নেমে আসে, ঠান্ডায় কাঁপছে দিল্লি, এই ঠান্ডার সময় দিল্লিতে তারা অবস্থান করছে, এর চেয়ে গণতন্ত্রের লজ্জা আর কিছু হতে পারে না। হচ্ছে মোদিজি অনর, তিনি কৃষি আইন প্রত্যাহার করবেন না। কারণ কৃষি আইন তিনি কৃষকের স্বার্থে করেছেন। কৃষক বলছে এটা আমার স্বার্থে দরকার নেই, আপনি আইন প্রত্যাহার করুন। আলোচনা চলল, 5 দফা আলোচনা, 5 বার বৈঠক হলো, 5 বারই বৈঠক ব্যর্থ হয়েছে। কারণ কৃষকদের মূল দাবি হচ্ছে যে 3টি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। 3টি কৃষি আইনে কি বলা হয়েছে? 3টি কৃষি আইন খুব সংক্ষেপে বললে আমরা যেটা বুঝি, আমরা জানি যে 1350 সালে আমাদের দেশে মন্বন্তর হয়েছিল ইংরেজ আমলে। সেই মন্বন্তরে আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গেছিল। সেই মন্বন্তর বা দুর্ভিক্ষ হয়েছিল মূলত পুঁজিপতিদের বেশি টাকা আয় করার লক্ষ্যে। তারা কি করেছিল, প্রচুর মজুত করেছিল, কৃষি পণ্য মজুত করে রেখে দিয়েছিল, যার ফলে একটা আকাল তৈরি করা হয়েছিল। মানে কৃত্রিমভাবে আকাল তৈরি করে দেশকে, সমাজের মানুষকে মেরে ফেলা হয়েছিল। সেই দিকে লক্ষ্য রেখে ভারত সরকার, যখন ভারত স্বাধীন হলো, মহাত্মা গান্ধীর নির্দেশে জওহরলাল নেহরু একটি আইন করেছিল, সেটা অত্যাবশ্যকীয় পণ্য আইন। সে অত্যাবশ্যকীয় পণ্য আইনে স্পষ্ট বলা হয়েছিল নির্দিষ্ট পরিমাণ ছাড়া কোনো বেশি জিনিস মজুত করা যাবে না। বেশি জিনিস মজুত করা যাবে না মানে মজুতের একটা সীমাবদ্ধতা রাখা হয়েছিল ওই আইনে। 2020-তে এসে কেন্দ্র সরকার এখানে এসে বলল যে না, মজুতদারদের মজুত করার অধিকার আমরা কেড়ে নেব না, মজুতদাররা যত খুশি মজুত করতে পারে। এটা হচ্ছে প্রথম আইন পাল্টে দেওয়া, কৃষি আইনের অত্যাবশ্যকীয় পণ্য আইন পাল্টে। তার ফলে কি হবে যে আগামী দিনে মজুতদাররা প্রচুর পরিমাণে মজুত করবে, তারা চাল কিনে নিবে, গম কিনে নিবে, কিনে নিয়ে সমগ্র দেশে কৃত্রিমভাবে সংকট তৈরি করে তাদের মুনাফা করবে। 2 নম্বর যেটা হলো সেটা হচ্ছে যে চুক্তিভিত্তিক চাষ। চুক্তিভিত্তিক চাষটা কিসের? যে চাষিদের সঙ্গে চুক্তি হবে, সেই চুক্তিভিত্তিক চাষ চাষিরা করবে। 3 নম্বর হচ্ছে যে চাষি কোন জমিতে কি ফলন তৈরি করবে সেটা নির্দিষ্ট করে দেওয়া হবে। তাহলে চাষির হাতে থাকলোটা কি? কৃষকের হাতে কিছুই রইল না, শূন্য রইল। অর্থাৎ কৃষক ইচ্ছা করলেই তার জমিতে যে ফসলটা সে পরিবর্তন করে মানে উৎপাদন করতে পারে। যেমন ধরুন, একটা জমিতে ধান হতে পারে, একই জমিতে আলু হতে পারে, একই জমিতে আবার পেঁয়াজও হতে পারে, বা মসুর ডাল বা ডাল হতে পারে। ডাল চাষ করলে যেটা হবে, ডাল চাষ করলে জমির উর্বরতা বাড়বে, ধান চাষ করলে জমির উর্বরতা খানিকটা কমবে। ডাল চাষে সেটাকে আমরা দেখেছি ছোটবেলায় আমাদের গ্রামের বাড়িতে, যে যখন ধান, এই খরিফ শস্য মানে ধান, যখন বর্ষাকালে যে ধান আমাদের চাষ করা হতো, সে ধান চাষের পর ধানটা তুলে নেওয়ার পরেই দেখা যেত সেখানে আমরা ডাল জাতীয় কিছু একটা চাষ হতো। যেমন ধরো খেসারির ডাল বলে একটা ডাল আছে, সেই ডালটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ওদিকে ওই ধান তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে চাষ করা হতো।
এবং এর ফলে এটা কেন করা হতো, চাষিদের কাছে এটা জানতে চাওয়া হয়েছিল। চাষিরা পরে বলেছে যে এটা করা হতো যে এই ধানটা তোলার পর যখন এই ডালটা আমি চাষ করব, এই ডালটা আমার হার্ডলি 1-2 মাসের মধ্যে হয়ে যাবে কাজটা। 1-2 মাসের মধ্যে হয়ে যাওয়ার পর এই জমির উর্বরা শক্তিটা বেড়ে যাবে। পরবর্তীকালে যখন বোরো ধান চাষ করতে যাব তখন এখানে আমি ভালো ফসল পাবো। এই প্রক্রিয়া থেকে, এই চিন্তা ভাবনা থেকে এই কাজগুলো করা হতো। কিন্তু এখন যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যে আইন তৈরি করলো, সেই আইনের বলে যে চাষি ইচ্ছা করলেই তার নিজস্ব ইচ্ছা মতো সে চাষ করতে পারবে না। চুক্তিবদ্ধ চাষের মধ্যে ঢুকে গেলে ওই বড় বড় যারা কোম্পানি আছে, আদানি আম্বানির মতো কোম্পানিরা, এই কোম্পানিরা সিদ্ধান্ত নেবে কি তুমি চাষ করবে আর কি তুমি চাষ করবে না। এই তিনটে বিলের ক্ষেত্রে তিনটে জায়গাতেই অসুবিধে। মোদী সরকার কৃষক নেতাদের প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা আইন না পাল্টে আইনকে সংশোধনের মাধ্যমে আপনাদের সুযোগ সুবিধা আমি পাইয়ে দিচ্ছি, আমরা নির্দিষ্ট সহায়ক মূল্য ঘোষণা করছি, সবকিছুই বলা হয়েছে। কিন্তু কৃষকরা বলছে যে না, আমাদের দরকার নেই, কারণ আমরা এই কৃষি তিনটে আইনই বাতিল করে দেওয়া হোক, আমাদের উন্নতি চাই না। আপনি আইন বাতিল করে ফিরে আসুন পুনরায় সেই জায়গাতে, আইন আমাদের দরকার নেই, আমরা আমাদের মতো চাষ করব, আমরা আমাদের মতো বুঝে নেব, অত চিন্তা করার কথা নয় আমাদের জন্য আপনাকে। শেষ পর্যন্ত মোদী সরকার এখনো রাজি হয়নি কৃষি আইন বাতিল করতে। তারা এখনো আলোচনা চাইছেন। আলোচনা মানে, যেটা খুব স্পষ্ট করে বলে দিলেই হয়, হান্নান মোল্লা বলতে চাইছে আলোচনা মানে এটা নয় যে এই কৃষি আইন এটা নয় যে প্রসাধনী দ্রব্য আমি দোকানে গেলাম পাল্টে নিলাম, তাটা হবে না। স্পষ্ট কথা, কৃষি আইন তোমাকে প্রত্যাহার করতেই হবে। কৃষি আইন প্রত্যাহার করা ছাড়া আর অন্য কোনো পথে আমি যেতে রাজি নয়। আন্দোলন গতি প্রকৃতি পাল্টে গেছে। আপনারা জানেন যে কৃষি আইন প্রত্যাহারের সঙ্গে সঙ্গে এখন কৃষক আন্দোলন ঘুরছে অন্যদিকে। বলা হচ্ছে যে সকল বুদ্ধিজীবী, যে সকল সমাজকর্মী, যে সকল ব্যক্তিকে বিনা অপরাধে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে গণতান্ত্রিক আন্দোলন করার নামে, তাদেরও মুক্তি দিতে হবে। আন্দোলনের গতিপ্রকৃতি ঘুরছে। এই ঘোরার মধ্য দিয়ে এটা স্বীকৃতি পাচ্ছে যে আগামী দিনে কৃষক আন্দোলন আরো বৃহত্তর আকার নেবে। মোদিজিকে পরিষ্কার জানিয়ে দিয়েছে কৃষকরা, আর নয়, 17ই ডিসেম্বর পর, মানে আগামী বৃহস্পতিবারের পর দেশের মধ্যে যদি দেশের আইন ব্যবস্থা বা দেশের সরকার যদি সিদ্ধান্ত নেয় যে কৃষি আইন প্রত্যাহার করা হবে, তাহলে আন্দোলন উঠে যাবে, নচেত আন্দোলন আর উঠবে না। বড় ধরনের আন্দোলন শুরু হবে, সমগ্র দেশ জুড়ে সে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। একথা কৃষক নেতারা জানিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে আর একটা কথা চুপি চুপি বলে রাখি আপনাদের, শেষ পর্যন্ত অমিত শাহ স্বীকার করেছেন যে কৃষি আইন করার আগে সকলের সঙ্গে আলোচনা করলে ভালো হতো। তাই হয়তো এখন মোদিজি বা অমিত শাহরা আইনায় নিজেদের বুক দেখে বুঝতে পারছেন, যেদিন কৃষি আইন তৈরি করা হয়েছিল, কৃষি বিল যেদিন পার্লামেন্টে পাস করা হয়েছিল, সেদিন বিরোধীদের কথা বলতে দেওয়া হয়নি, কোনো বিরোধী নেতাকে কথা বলতে দেওয়া হয়নি। ধ্বনি ভোটের মধ্য দিয়ে, হইচই করার মধ্য দিয়ে কৃষি বিলকে পাস করানো হয়েছিল রাজ্যসভায়, পরে লোকসভায় তো বিপুল গরিষ্ঠতায় পাস করানো হয়। যে রাজ্যসভাতে সমস্ত রাজ্যের প্রতিনিধি আছে, যে রাজ্যসভাতে বিরোধীদের গুরুত্ব আছে, সেই রাজ্যসভাকে গুরুত্ব না দিয়ে যে অবমাননা মোদী সরকার করেছে, সেই অবমাননার সংসদকে অবমাননা করেছে, সাংসদদের অধিকারকে অবমাননা করেছে। সেই অবমাননার একটাই প্রত্যুত্তর হতে পারে, কৃষক নেতারা যে একটাই দাবি করেছে যে আইন তোমাকে প্রত্যাহার করতেই হবে, কৃষি আইন প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে যারা আন্দোলন করে জেল খাটছে তাদেরকেও মুক্তি দিতে হবে। দেখা যাক আগামী দিন কোন পথে হাঁটে ভারতবর্ষের কৃষকরা জয়ী হয় না মোদী সরকারের অনড় মনোভাব জয়ী হয়, সেদিকেই তাকিয়ে থাকবো আমরা। এটুকু বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে